নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, দুপুর এখন 1টা মতো বাজে। কোথায় এসেছি বলুন তো? ঠিকই ধরেছেন, সায়েন্স সিটিতে। রামা কেমন লাগছে রামা? গ্রেট। আর এই যে মা, খুব সুন্দর, খুব সুন্দর বলো। আর ওইখানটায় বসেছে বোন। ওরে ভাই, বহুজন কমেন্টে আপনারা বলেছেন যে দিদি এবার যখন তুমি কলকাতায় আছো পারলে একবার আমাকে সায়েন্স সিটিটা ঘুরিয়ে এনো। আর সত্যিই তখন মনে হলো ঠিকই তো তাই, সায়েন্স সিটিটা তো আমার খুব ভালো লাগবে। এই বয়সে তো ওই জায়গাটা যাওয়ার জন্য একদম আদর্শ সময়। তো আজকে তাই বাবা মা আমি রামা বোন আর ডিভু এসেছি। মিথুন রাজা আসতে পারেনি, ওদের অফিস আছে। সায়েন্স সিটিতে এসেই প্রথমে আমরা চলেছি রোপওয়েটাতে। রোপওয়েটা থেকে গোটা সায়েন্স সিটিটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। 2003-এ আমি প্রথমবার কলেজ থেকে এসেছিলাম সায়েন্স সিটিতে, আর তারপরে এই 2026-এ মাঝে কেটে গেছে 23টা বছর হয়ে গেছে আমাদের রোপওয়েতে চড়া। চলুন এবার সামনের দিকে যাই, কি আছে না আছে একটু খুঁজে খুঁজে দেখি। বাড়ি থেকে যখন বেরাই বাবা অল্প করে ভাত খেয়ে এলো, আমরা কিছু খাইনি। বাইরে এত রকমের খাবারের দোকান আছে, বাইরে খাবো বলে বাবার জন্য নিয়েছিলাম একটা চিকেন রোল একদম পাতলা, আর ছোট্ট মতো মিনি একটা পিৎজা নিয়েছিল রামা। এখানে নিয়েছি একটুখানি ফ্রাইড রাইস, নুডলস আর চিলি চিকেন। বাচ্চাদের একটু টুকটাক খিদে পেয়ে গিয়েছিল, তো সামনে যে ছোটো ছোটো স্টলগুলো ছিল ওখান থেকে আমরা মিনি পিৎজা, একটুখানি চিকেন রোল এইসব নিয়েছিলাম। কিন্তু তারপর দেখা গেল ওই জিনিসগুলোর উল্টো দিকেই না খুব সুন্দর একটা ফুড কোর্ট ছিল জানেন, বিভিন্ন রকমের নুডলস, তারপর ফ্রাইড রাইস, মোমো, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান সব তো ছিল। এছাড়া ভেজের মধ্যে আবার পুরো একটা দক্ষিণ ভারতীয় কাউন্টারও ছিল। আর প্রচণ্ড ভালো লাগলো খাবার দাবারগুলো। তো মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, চলুন এবার বেরাই। এসেছি এবার আমরা স্পেস সেন্টারে, এই যে ইন্ডিয়া ফ্রম স্পেস। কিন্তু এই শোটা শুরু হতে একটু দেরি আছে, তাই ভাবছি মাঝে কিছু একটু দেখে নেওয়া যায় কিনা। বাচ্চারা একটু ক্লান্ত হয়ে গেছে, সিঁড়িতেই বসে পড়েছে। এটা আমার সায়েন্স সিটিতে দ্বিতীয়বার আসা হলেও এই জায়গাটা আমার কাছে নতুন। স্পেস সেন্টারের শোটার এখনও আমাদের সময় আসেনি, আর হাতে খানিকটা সময় আছে, তাই যাচ্ছি আমরা এবার জঙ্গল সাফারিতে। হলে ঢোকার সময় আমাদের সবার হাতে একটা করে কালো চশমা দিলেন, আর তখনই বুঝলাম ভেতরে শোটা 3D শো হবে। বাচ্চারা ভীষণ রকমভাবে এনজয় করবে। ভেতরে ঢুকে চেয়ারে বসতেই লাইটটা অফ হয়ে গেল, আর শুরু হলো পুরো একটা জঙ্গলে সাফারির এক্সপিরিয়েন্স। 3D গ্লাস পরার জন্য যেন মন ছিল সত্যি সত্যি আমরা জঙ্গলের মধ্যে ঘুরছি। চারপাশে বাঘ, হাতি, নানা রকমের বন্য প্রাণীরা ঘুরছে। কখনো কখনো তারা আবার একদম চোখের সামনেও চলে আসছিল। 10 থেকে 12 মিনিটের শো ছিল, ভীষণ সুন্দর ছিল। জঙ্গল সাফারি শেষ করেই চলে এসেছি আমরা এবার স্পেস থিয়েটারে। এটাও একটা 3D শো। এই যে হলের ভেতরে ঢোকার মুখে আমাদের হাতে একটা করে চশমা দিলেন। এই থিয়েটারটা সাইজে ছিল বিশাল বড়, আর দেখতে ছিল খানিকটা গম্বুজের মতো। বহু লোক একসাথে বসে এই শোটি দেখতে পারবে। আর সামনে আমাদের যে স্ক্রিনটা ছিল, এত বড় স্ক্রিন আমি কোনো দিন দেখিনি। শুধু যেটা সামনে ছিল তা নয় জানেন, এটা মাথার উপরেও একদম পিছনের দিক পর্যন্ত যেন ছড়ানো ছিল। এত সুন্দর জিনিসটা করেছে যেন মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা একদম মহাকাশেই চলে গেছি। পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব যেন মনে হচ্ছে চোখের সামনে ঘুরছি। আবার কখনো মনে হচ্ছে নিজেরাই বোধহয় স্পেসে বসে আছি, দিয়ে মহাকাশে ঘুরে বেড়াচ্ছি। সাউন্ড এফেক্টটা অসম্ভব সুন্দর ছিল, বাচ্চারা খুব খুশি হচ্ছিল। মিনিট 15 শো ছিল, তবে অসম্ভব ভালো ছিল। খুব ইন্টারেস্টিং সায়েন্স কিছু ফ্যাক্টস দেখাচ্ছিল। রকেট কীভাবে লঞ্চ হয় যেভাবে বাচ্চারা বুঝতে পারবে একদম ডিটেলসে দেখাচ্ছিল, খুব সুন্দর লাগলো। যদি সায়েন্স সিটি আপনি প্রথমবার আসেন এই জায়গাটা মিস করবেন না। বেরিয়ে এলাম এবার আমরা হল থেকে। এখানে একটা ভীষণ বড় স্ক্রিন লাগানো, আর বাচ্চারা নিজেদের এখানে ছবি দেখতে পাচ্ছে। এই জায়গাটা থেকে ওদের সরাতেই পারছিলাম না। চলুন এবার সামনে যাই। স্পেস থিয়েটার থেকে বেরিয়ে এবার আমরা এসেছি মোশন সিমুলেটর রাইডে। এখানে যে SRV লেখা মেশিনটা দেখছেন, এই মেশিনটার মধ্যে প্রায় 8-10 জন মতো যাচ্ছেন, আর তারপরেই শাটার টেনে মেশিনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। একদম অ্যাডভেঞ্চারের মতো নাকি একটা অভিজ্ঞতা হবে। স্ক্রিনে ভিডিও চলবে, আর পুরো মেশিনটা এমনভাবে ঘুরতে থাকবে মনে হবে আপনি যেন ওই জায়গাটাতে সত্যিই আছেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। কেমন লাগলো এটা? মায়ের এটা প্রথমবার সায়েন্স সিটি, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ওখানটা বাচ্চাগুলোকে ছবি তোলে, দুর্দান্ত ভালোই অভিজ্ঞতাটা ছিল জানেন। কারণ বাইরে গিয়ে বলছি রামা বৃষ্টিতে ভিজেছে না, টুকটুক করে এমন বৃষ্টি হলো, রাস্তাঘাট সব ভিজে গেল, রাস্তার উপরে ছোটো ছোটো আম পড়ে গেল, কি কাণ্ড। একটু আগে আমরা ঢুকেছিলাম টাইম মেশিনে, কি সুন্দর ছিল জানেন। যদি আপনারা সায়েন্স সিটি বেড়াতে আসেন ওটা একবার চেষ্টা করবেন ওটাতে যাওয়ার। ওটা চীনের যে প্রাচীর আছে, চীনের প্রাচীরের মধ্যে রিক্সা করে আপনাকে ঘোরাবে টাইম মেশিনটা। বেশ একটা অন্য রকমের অনুভূতি, খুব ভালো লাগবে। বিকেল এখন 5:30, এসেছি একটু চা খেতে। ভালো খেতে
চাটা খেয়ে নিয়ে বেরাবো ডাইনোসর দেখতে। আপনারা তো জানেনই যে আমাদের মধ্যে একটা ছোট্ট মতো ডাইনোসর আছে, যে জবের থেকে কথা বলতে শুরু করেছে আর জবের থেকে খেলনার প্রতি ভালোবাসা জন্মেছে। একটাই খেলনা তার ভালো লাগে, সেটা ডাইনোসর, আর একটা কথাই সে বলতে ভালোবাসে, ডাইনোসর। বৃষ্টির পরে চারিদিকটা এত সুন্দর হয়ে আছে, মনটা যেন জুড়িয়ে গেল। চলে এসেছি এবার আমরা ডাইনোসরের কাছে। আগে নাকি এখানেই ডাইনোসর শোটা হতো, কিন্তু এখন আর হয় না। এখানে এই মুখ দিয়ে নাকি ডাইনোসর শোতে আগে ঢোকানো হতো। বাচ্চারা ভেতরে একবার গিয়েছিল, তবে শোটা বন্ধ হয়নি। ওই যে লেখা আছে পাশে যে সায়েন্স এক্সপ্লোরেশন হল আছে, সেখানে এখন হচ্ছে। বহু লোকজন ফিরে যাচ্ছেন, কিন্তু যারা এই লেখাটি পড়ছেন তারা আবার সেই দিকে যাচ্ছেন। আমার বাবা খুব একটা ঘুরতে ভালোবাসেন না, কিন্তু যখনই আমি দেশে আসি আমার সাথে যাতে পুরো সময়টা থাকতে পারে, আমি যেখানে যাই আমার সাথে যাই। তো এবার আমি ঠিক করেছি যখনই আমি এবার দেশে আসবো ঘরে আর থাকবো না, টুকটাক ঘুরবো, তাহলে বাবারও ঘোরা হবে। বাবা সারা জীবন পশ্চিমবঙ্গে কাটিয়েছে, কিন্তু সায়েন্স সিটি দেখেনি, ইকো পার্ক দেখেনি, আলিপুর জু দেখেনি। তো এবার আমি ঘুরছি বলে ওইগুলোও দেখছে, আর দেখছি ভারী খুশিও হচ্ছে। জানেন, সায়েন্স সিটিটা এতটাই সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড় দেখছি সবার ভালো লাগছে। ডাইনোসর দেখার টিকিট কাটা আমাদের হয়ে গেছে। প্রত্যেকটি জায়গারই মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে পার হেড টিকিট প্রাইস। কত রকমের এখানে মানুষের বিবর্তনের মাথার খুলিগুলি রাখা আছে দেখুন। বাচ্চারা খুব আগ্রহ নিয়ে দেখছে। প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকার পরে এসেছে এবার আমাদের পালা। যাবো সবাই মিলে ডাইনোসরের পাড়া। রিভুর যেন আর তস সইছে না। কখন আসবে? ভগবানকে বলো, ভগবান গাড়ি পাঠাও, গাড়ি পাঠাও, ডাইনোসর দেখতে যাবো। 10 কাউন্ট করো। ব্যাস, এটা হচ্ছে ভগবানের ফোন নাম্বার। এক্ষুনি এবার গাড়ি আসবে। অপেক্ষার অবসান। এই যে চলে এসেছে আমাদের রথ। চলুন এবার টুপ করে বসে পড়ি আর গোটা ডাইনোসরের পৃথিবী থেকে একবারটি ঘুরে আসি। আমরা চলুন ডাইনোসরের পাড়া থেকে ঘুরে আসি। বলো ডোর ওপেন। 4600 থেকে 300 মিলিয়ন বছর আগের পৃথিবীতে এবার আমরা যাব। চলুন যাই। শুরু হলো এবার আমাদের ডাইনোসর পার্কের যাত্রা। ছোট্ট একটা নীল রঙের গাড়িতে করে আমরা ভেতরে গেলাম। আর চারিদিকটা ছিল একদম ঘুটঘুটে অন্ধকার। একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু বাচ্চারা ছিল প্রচণ্ড এক্সাইটেড। দাঁয়ে বাঁয়ে যেন একদম ডাইনোসরের মেলা বসেছে। কেউ মাথা নাড়ছে, কেউ হাঁ করছে, কেউ গর্জন করছে, আর সেই রকম সাউন্ড এফেক্ট আর লাইট এফেক্ট দুর্দান্ত লাগছিল। জানো সত্যি সত্যিই মনে হচ্ছে যে সেই প্রাগৈতিহাসিক যুগেই আমরা চলে এসেছি। পুরো জার্নিটা জুড়ে ছিল একটা শুধু বিবর্তনের গল্প। খুব আস্তে আস্তে গাড়িটা যাচ্ছিল বলে দেখতে বুঝতে সুবিধাও হচ্ছিল। কিভাবে ছোট ছোট প্রাণী থেকে আস্তে আস্তে ডাইনোসর হলো, কিভাবে ডাইনোসর থেকে আবার অন্যান্য প্রাণীদের উত্থান হলো, গোটা পরিবর্তনটাই খুব সুন্দর করে এখানে দেখানো ছিল। রাইডটা একটু ভয়ঙ্কর ছিল, ছোট বাচ্চাগুলো একটু কাঁদছিল, এত বড় বড় ডাইনোসরগুলো হা হা করে তেড়ে আসছে তো, আবার অন্ধকারও ছিল, কিন্তু একটু বড় বাচ্চাদের জন্য খুব ভালো ছিল। ওরা খুব এনজয় করছিল। যেমন রামা গোটা প্রসেসটা খুব সুন্দর করে দেখছিল আর বুঝছিল। এন্টারটেনিং ছিল, আবার এডুকেশনালও ছিল। খুব সুন্দর ছিল এই জার্নিটা। ডাইনোসরের ওই জায়গাটা থেকে এবার আমরা যে জায়গাটিতে এলাম, দেখুন এগুলো কিন্তু ডাইনোসর নয়। বিবর্তনের মাধ্যমেই ডাইনোসর থেকে এরকম বিশাল বিশাল তৃণভোজী প্রাণীর সৃষ্টি হয়েছে। আর এখানে দেখুন গাছে এই যে বাঁদরের মতো প্রাণীটি দেখা যাচ্ছে, তার মানে এবার মানুষের ইভলিউশন শুরু হচ্ছে। ভাবলেই কেমন অবাক লাগে বলুন। এই বিশাল বিশাল প্রাণীগুলো যারা একসময় তাদের হিংস্রতাতেই বলুন বা তাদের আকারেই বলুন গোটা পৃথিবী জুড়ে যারা রাজ করেছিল, আজ তাদের চিহ্নও নেই। আস্তে আস্তে এবার আমরা যে পৃথিবীটাতে এসে পৌঁছেছি, এখানে শুরু হয়েছে আইস এজ। বিশাল বড় বড় হাতি না, এগুলি হচ্ছে ম্যামথ। সাইজে প্রচণ্ড বড় আর ভীষণ বড় বড় এদের দাঁত। এই জায়গাটাতে এত সুন্দর লাইট এফেক্ট করা হয়েছে যেন মনে হচ্ছে সত্যি সত্যি আইস এজে এসে পৌঁছেছি। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই সময় প্রাণীদের গায়ে ছিল বিশাল বড় বড় লোম। অসম্ভব সুন্দর ছিল জার্নিটা। চলুন চলে এসেছি, এবার নামি, পরের জনকে এবার দেখার সুযোগ করে দিই। যখন আমরা ডিজনি ওয়ার্ল্ডে বা ডিজনি পার্কে গেছিলাম, এরকম ধরনের অনেক রাইড চড়েছিলাম আর আপনাদের সাথে তা শেয়ারও করেছিলাম, কিন্তু আমি সত্যিই জানতাম না যে আমাদের সায়েন্স সিটিতেও এত সুন্দর এই একই ধরনের জিনিস আছে। মনটা যাকে বলে একদম ভরে গেল। এই দিকটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। এটা হলো সায়েন্স সিটির যে মেন অডিটোরিয়ামটা ছিল সেটা। চারিদিকটায় রাতের অন্ধকার, আর তার মাঝে আমাদের পতাকার রঙের আলোয় বিল্ডিংটা মুড়ে গেছে। কি অপূর্ব সুন্দর যে লাগছে। সায়েন্স সিটির এই যে বিভিন্ন শোগুলোই যে সুন্দর তা নয়, বাইরেটাও দেখছি অপূর্ব সুন্দর। বাচ্চারা এখনও অবধি মন খুলে খেলছে। এই শোগুলো যতক্ষণ দেখা হয়েছে, এবার বাচ্চারা পার্কে জিনিসপত্র নিয়ে খেলতে ব্যস্ত। এই যে
রামা রিভু এখানে নানা রকমের জিনিসপত্র আছে বাচ্চাদের খেলার, সেগুলো একটু খেলছে, কখনো ওরা দোলনা খেলছে। আর একটুখানি সময় কাটাই, এরা একটুখানি খেলে ধুলে নিক, তারপরে ধরবো এবার বাড়ির পথ। ও বাহ, যখন আমরা আসি তখন দেখছিলাম এখানে একটা জলের শো চলছিল, আর রাত্রিবেলাতে লাইট জ্বলছে বলে আরও ভালো লাগছে দেখতে। দেখুন, ও বাহ, এটাও কি দুর্দান্ত লাগছে দেখুন, বিশাল বড় একটা ট্যাপ ফাউন্টেন। যে পরিমাণে জল পড়ছে এই কলটা দিয়ে, এই কলের নিচে যদি একটা বালতি রাখা হয় মনে হয় 2 সেকেন্ডেই ভর্তি হয়ে যাবে, ভারী সুন্দর লাগছে। চলুন এবার ধরলাম বাড়ির রাস্তা, ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। অসম্ভব সুন্দর ছিল আজকের অভিজ্ঞতাটা। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি যাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।